নমস্কার, একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ব্লগ হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় জায়গা কবিগুরুর শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতনে আমরা আজকে দুরাত্রির কীভাবে কাটালাম তাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। একটা শনিবারের সকাল, তাই ভাবলাম আর দেরি না করে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়ি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তাই একটা উবের বুক করে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সপ্তাহের এই শেষ দুটো দিন খুব এনজয় করব ঠিক করলাম শান্তিনিকেতনে। তাই আমরা প্রথমেই ঠিক করলাম যে শান্তিনিকেতন এক্সপ্রেসে করে পৌঁছে যাব শান্তিনিকেতনে। আর আমাদের অত্যন্ত প্রিয় হোটেল ছুটি হোটেল অ্যান্ড রিসোর্টে থাকবো। ছুটি হোটেল অ্যান্ড রিসোর্টের ভিডিও এখনও পর্যন্ত যারা দেখেননি, নিচের ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তাই চট করে গিয়ে আগে হোটেলের পুরো বর্ণনা দেখে নিন, কী করে বুক করবেন সব কিছুই দেওয়া আছে। আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আর খানিকক্ষণের মধ্যেই ছাড়বে শান্তিনিকেতন এক্সপ্রেস। মধুমন্তী আর আমি দুজনেই খুব এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে সপ্তাহের শেষ দুটো দিন যদি একটু অন্যরকম কাটানো যায়। তার একটা বিশেষ কারণও আছে, আজকে আমাদের অ্যানিভার্সারিতে বাইরে থাকতে কিন্তু বেশ লাগে, আর নিজেদের মতন করে কাটাতে কার না ভালো লাগে। ইতিমধ্যে শান্তিনিকেতন এক্সপ্রেস এসে পৌঁছলো। ট্রেনটা কিন্তু সত্যি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। কবিগুরুর ছবিটা দেখে মনটা আনন্দে ভরে গেল। খানিকক্ষণের মধ্যেই প্যাসেঞ্জাররা এসে গেলেন, কিন্তু তাদের আসার আগে আমরা পুরো ট্রেনটা খুব ভালো করে এক্সপ্লোর করে নিলাম। ঠিক টাইমে ট্রেন ছেড়ে দিল কলকাতা থেকে, আর আমাদের ট্রেনও এগিয়ে চলল শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ছোটোবেলা থেকে না জানি কত রকমের স্মৃতি জড়িয়ে আছে শান্তিনিকেতনকে ঘিরে। মা ছিলেন সঙ্গীত শিল্পী, সেই সুবাদে বহুবার শান্তিনিকেতনে যাওয়া, কবিগুরুর বাড়ির দেখা সব কিছুই কিন্তু খুব স্মৃতির মধ্যে বরাবর বিরাজমান হয়ে থাকে। যাই হোক, ট্রেন আস্তে আস্তে পৌঁছে গেল শান্তিনিকেতন স্টেশনে। হাওড়া স্টেশন থেকে পৌঁছতে কিন্তু মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। ঘড়ির কাঁটায় 12:30, আর আমরা দেরি না করে শান্তিনিকেতন ঠিক করলাম একটা টুক করে অটো নিয়ে নেবো। স্টেশনের একটু লাইন ছিল, কিন্তু লাইন পেরিয়ে আমরা বাইরে গিয়ে টোটো স্ট্যান্ডে একটা টোটো নিয়ে এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। আজকে আমরা যেখানে থাকবো তা হলো ছুটি হোটেল অ্যান্ড রিসোর্ট। আরেকবার বলে রাখি, যারা ছুটি হোটেল অ্যান্ড রিসোর্টের ভিডিও দেখতে চান তার কিন্তু বর্ণনা আমাদের নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে। আর তাও চলুন চট করে আমাদের ঘরটা দেখিয়ে দিই। ঘরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুবই সুন্দর। বাথরুমে মোটামুটি সব রকমের মডার্ন অ্যামিনিটিস যেগুলো আমরা খুঁজে থাকি সব ছিল। আমরা চট করে ঠিক করলাম অল্প একটু লাঞ্চ করে নেবো। এখানকার খাবার দাবার ভীষণ ভালো, রাইস, চিকেন কারি এবং আলু ভাজা দিয়ে আমরা চটপট লাঞ্চ সেরে নিলাম। তারপর আরেকটি টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনে ঘুরে বেড়াতে। প্রথম যে জায়গাটাতে আমরা ঠিক করলাম আজকে যাব সেটা হলো সৃজনী শিল্পগ্রাম। ছুটি রিসোর্টের খুবই কাছে অবস্থিত সৃজনী শিল্পগ্রাম। এখানে শান্তিনিকেতনের যে বিভিন্ন শিল্পী সম্প্রদায় তার এক অদ্ভুত সুন্দর নিদর্শন আপনারা পেতে পারেন। চারিদিকে মূর্তি দিয়ে সাজানো এই জায়গাটি খুব বড় এবং খুব সুন্দর, এবং বিরাট বড় এখানে ওপেন স্টেজও আছে। তাছাড়া ঘুরে বেড়ানোর নানা জায়গা আছে। মধুমন্তী এখানে বিভিন্ন জায়গায় ছবি তুললো এবং খানিকটা আমরা আমাদের নিজেদের মতন সময় কাটালাম। আপনারা কিন্তু এখানে ফটোশ্যুট করার মতন বহু জায়গা পাবেন। মূর্তিগুলো দেখুন, আমি চেষ্টা করেছি যত রকমের মূর্তি আছে আপনাদের সামনে খানিকটা তুলে ধরার। আর সত্যি কথা বলতে গেলে এই সব জায়গায় দাঁড়িয়ে খানিকটা নিজস্ব টাইম কাটাতে কার না ভাল লাগে। আর তারপরেই মধুমন্তী শান্তিনিকেতনের যেটা বিখ্যাত নাচ, সেই নাচে এখানকার নৃত্যশিল্পীদের সঙ্গে নৃত্যে মেতে উঠল। আমিও চারিদিকটা দেখছিলাম। এখানেও কিন্তু সোনাঝুরির হাটের মতন ছোট হাট আছে, যেখান থেকে চাইলে আপনারা জিনিসপত্র কিনতে পারেন। সত্যি জায়গাটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো, আর পরিবেশটা ভারী মনোরম। আমার খুব ভালো লাগছিল। আর মধুমন্তী ওদের তাদের সঙ্গে সঙ্গে নাচ করতে খুব এনজয় করছিল। চলুন মধুমন্তী নাচের পাশাপাশি জায়গাটাকে চট করে একটু ঘুরিয়ে দেখি। এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি আছে, যেটা খুব সুন্দর। যাই হোক, সৃজনী শিল্পগ্রামে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার টোটোটি নিয়ে এগিয়ে চললাম সোনাঝুরির হাটে। আজকে শনিবার, তাই শনিবারের হাটটা বসবে। সোনাঝুরির হাট কিন্তু প্রতিদিনই বসে, কিন্তু শনিবারের হাটটা একটু বিশেষ, কারণ এটা বিশাল বড় হয় আর প্রচুর ভিড়ও হয়। আর এখানকার কালেকশান দেখলে সত্যি কথা বলতে গেলে মাথা ঘুরে যাওয়ার মতন। মেয়েদের গয়না তো এখানে আপনি যদি একবার আসেন কোনো কিছু না কিনে যেতেই পারবেন না। গলার হার,
হাতের চুড়ি হোক, কানের দুল হোক, সত্যি কথা বলতে গেলে অভাবনীয়, অতুলনীয়। আর এখানকার যে শিল্পীরা আছে তারা এখানে বসে বসে মনের আনন্দে ঘন্টার পর ঘন্টা ধরে এইসব সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করে চলেছে। গয়নাগাটি ছাড়াও এখানে কিন্তু আরও অনেক কিছু পাওয়া যায়। শাড়ি বলুন, শাল বলুন, সব কিছুই আপনারা এখানে পাবেন, যেটা খুব কম দামে। এখানে ব্যাগ পাওয়া যায়, এখানে ছোট ছোট খাবারেরও দোকান আছে। আর তাছাড়া ছবি তো এখানে আপনারা চাইলে বাড়ির জন্য কিনতেই পারেন। কবিগুরু রবীন্দ্রনাথের ছবি তো আছেই, তাছাড়া এমনি পেন্টিংও কিন্তু আপনারা পেতে পারেন। আর এখানে ছোট ছোট চায়ের দোকান আছে, তাছাড়া আরও অনেক কিছু খাবার বিক্রি করতে চাইলে খেতে পারেন। আমরা বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে আমরা ঠিক করলাম কালকে আবার আসবো। আজকে একটু তাড়া ছিল হোটেলে ফিরে যাওয়ার, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। আর যাওয়ার পথে মিও আমরের একটা কেক নিয়ে আমরা গেলাম। আর এখানকার হোটেলের লোকেরা খুব ভালো, তারা আমাদের ঘরে এসে হ্যাপি অ্যানিভার্সারির কেকের সাথে সাথে আমাদের পাশে রইলেন। আর রাত্রিবেলা এখানকার শেফ দুর্ধর্ষ কিছু কন্টিনেন্টাল খাবার বানিয়েছিল। চিকেন স্ট্রগেনফের সঙ্গে আমার অত্যন্ত ফেভারিট চিকেন সিজলার দিয়ে আজকের রাতের ডিনার সারলাম। সুপ্রভাত একটা নতুন সকালে, আর আজকে দ্বিতীয় দিন। আর আজকে না খেয়েই সকালবেলা আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকে আমরা ঠিক করেছি 51 পিঠের একটি পিঠ কঙ্কালীতলায় গিয়ে পুজো দেব। কঙ্কালীতলা অবস্থিত শান্তিনিকেতনে। প্রান্তিক ছাড়িয়ে খানিকটা পথ গেলেই কঙ্কালীতলায় আপনারা পৌঁছে যেতে পারবেন। টোটো বা অটোতে খুব সোজাভাবে যেতে পারবেন। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন, গাড়ির রাস্তাও কিন্তু ভারী সুন্দর এই কঙ্কালীতলা পৌঁছানোর জন্য। যাই হোক, টোটোতে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম। এখানে বাইরে অনেক ফুলের ডালা এবং সব কিছু কেনার দোকান আছে। আপনারা পুজো দেওয়ার সকল সামগ্রী কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আমরা কিনে নিলাম একটা ডালা, আর আমরা এগিয়ে চললাম কঙ্কালীতলার মন্দিরের ভেতরে। মন্দির প্রাঙ্গণটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশাল বড়। যাই হোক, সামনে দেখতে পাচ্ছেন 51 পিঠের একটি পিঠ। এই কঙ্কালীতলায় বলা হয় সতীর কাঁকল পড়েছিল। এই জায়গাটি অত্যন্ত পবিত্র এবং এখানকার মায়ের যে রূপ তা কিন্তু একটা বিশাল বড় ছবি মাধ্যমে। চলুন আপনাদেরকে মায়ের দর্শন করিয়ে দিই। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি চান জয় মা বলে নিচে কমেন্ট করবেন। মধুমন্ত্রী পুজো দিতে বসে গেছে, আমি খানিকটা ভিডিও করে নিলাম। আর এই কঙ্কালীতলার পাশেই কিন্তু আছে সেই পবিত্র পুকুরটি, যার ভেতরেই বলা হয় সেই কাঁকল পড়েছিল। এই সব কিছুকে প্রণাম জানিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমি টোটোকে বলেছিলাম যে প্রান্তিকের ভেতর দিয়ে চালাতে, কারণ প্রান্তিক জায়গাটা আমার ভারী প্রিয়। শান্তিনিকেতনের ঠিক গায়ে লাগানো এই ছোট্ট জায়গাটি অবস্থিত। খুব সুন্দর সুন্দর বাড়ি আছে, বহু মানুষের বাড়ি, তারা কিন্তু এই প্রান্তিকে আছে। যাই হোক, প্রান্তিক ছাড়িয়ে আমরা এবারে যাব এখানকার একটি মূল আকর্ষণের জায়গা, কবিগুরু রবীন্দ্রনাথের বাড়ি। বাড়িতে ঢোকার আগেই বাইরে বিশাল বড় মিউজিয়াম আছে, কিন্তু আমি আপনাদেরকে মিউজিয়ামের ভেতরে কিছু দেখাতে পারলাম না। তার কারণটা হচ্ছে এখানে ভিডিও করা অ্যালাউড নয়। ভেতরে কিন্তু কবিগুরুর নোবেল প্রাইজের যে রেপ্লিকা সেটি রাখা আছে। আর এবারে আমরা পৌঁছে গেছি উদয়ন। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের একটা বিশাল সময় এই বাড়িতে কাটিয়েছেন। এখানে তার আসবাবপত্র, তার ব্যবহার করা গাড়ি এবং তার বহু জিনিস আছে। না জানি কত কবিতা এখানে লেখা। এই বটগাছগুলো কত স্মৃতির সঙ্গে জড়িত তার ঠিক নেই। রবীন্দ্রনাথের বাড়ির এই যে বিশাল বড় প্রান্তর, এর মধ্যে কিন্তু আরও 4টে বাড়ি আছে। তার মধ্যে 2টো বাড়ির কনস্ট্রাকশন কাজ চলছিল। আমি যতখানি চেষ্টা করলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। আপনারা যদি আসেন শান্তিনিকেতনে, তাহলে কিন্তু অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথের এই বাড়ির দর্শন করতে ভুলবেন না। এর উল্টো দিকেই আছে আরেক নোবেলজয়ী মানুষ অমর্ত্য সেনেরও বাড়ি। যাই হোক, আমরা টোটোকে বললাম এবার আমাদের নিয়ে যেতে আমার কুঠিতে।
আমারকুঠি হচ্ছে শান্তিনিকেতনের আরেকটা খুব অ্যাট্রাকশনের জায়গা। যদি এখানকার সত্যিকারের কাজ আপনারা দেখতে পান, নিদর্শন দেখতে চান, তাহলে আমারকুঠিতে অবশ্যই আসবেন। আমরা যেতেই দেখলাম বাইরে কিছু বাউল তারা শান্তিনিকেতনের তাদের নিজেদের গলায় গান গাইছে, যা মনকে ভরিয়ে দিল। আর আমারকুঠির এই যে জায়গাটি পুরো লাল মাটির জায়গা। আমরা বলি শান্তিনিকেতন রাঙামাটির জায়গা, কিন্তু সত্যিকারের এখানে আসলে সেই পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন, আমারকুঠিটা আপনাদেরকে যতখানি সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এখানকার পাঞ্জাবি থেকে শুরু করে, উত্তীয় থেকে শুরু করে, শাড়ি এবং ব্যাগ সব কিছু আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন। আর প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা নিজস্ব ইউনিক ব্যাপার আছে। এখানে ডোকরার কাজের বহু জিনিস পাওয়া যায়, গয়না তো আছেই, তাছাড়া মূর্তি আছে। মধুমন্তী ডোকরার 2-3টে দুল কিনলো। আমি জায়গাটা উপভোগ করছিলাম। আমার সবসময় খুব ভালো লাগে। মধুমন্তীর কিছু উত্তীয়রও দরকার ছিল, তাই ও উত্তীয় কিনলো। আর আমি চারিদিকে এই আমারকুঠির যে সুন্দর পরিবেশ তা উপভোগ করছিলাম। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ছবি পাওয়া যায়। তাছাড়া এই রকম টাইপের আপনারা যদি ফাইল ব্যাগ বা কাঁধের ব্যাগ নিতে পারেন, যা শান্তিনিকেতন স্টাইল বলা হয়, তা কিন্তু আপনারা এই আমারকুঠি থেকেই পাবেন। জায়গাটা এত সুন্দর, একবার আসলে আর যেতে ইচ্ছে করে না। আর ছবির পাশাপাশি আপনারা টেরাকোটার তৈরি কবিগুরুর মূর্তি থেকে শুরু করে আরও অনেক কিছু পেয়ে যাবেন। জায়গাটা বিশাল বড়, এবং আমারকুঠি আসলে কিন্তু অবশ্যই 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। চারিদিকটা উপভোগ করতে করতে কখন যে ঘড়ির কাঁটা এগিয়ে গেছিল নিজেদেরও খানিকটা খেয়াল নেই। আর বেশ খানিকক্ষণ ধরে খিদে পাচ্ছিল। আমার খিদেটা সবসময় বেড়াতে আসলে একটু বেশিই পায়। মধুমন্তী যদিও কেনাকাটায় ব্যস্ত ছিল। যাই হোক, আমরা ঠিক করলাম আমারকুঠির ঠিক পাশেই আছে আমারকুঠির হেঁসেল ঘর। সেখানে আজকে দুপুরের আহার করব। আর তাই জন্য আমরা এগিয়ে গেলাম। আর এই হেঁসেল ঘরে ঢুকে প্রথম জিনিস যেটা সবথেকে বেশি আকর্ষণ করলো, তা হচ্ছে এখানকার পরিবেশনের যে পদ্ধতি। সব কিছু কাঁসার বাসন, কাঁসার বাটি সব কিছু নিয়ে এখানে থালি সিস্টেমে আপনারা খেতে পারেন। আমরা যদিও ভেজ থালি খেয়েছিলাম, কারণ আজকে আমরা পুজো দিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম দুপুরটা ভেজ খাবো এবং ওই বেলায় ননভেজ খাবো। তো এইবারে আমরা টোটো নিয়ে এই রাঙামাটির পথ ধরে এগিয়ে চললাম। এই জায়গাটা ভারী সুন্দর। আমারকুঠির খাওয়া দাওয়া সেরে এই সুন্দর পথ দিয়ে যেতে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। আমাদের এই ভিডিওটি কেমন লাগছে তা কিন্তু আপনারা যদি নিচের কমেন্ট সেকশনে জানান, তাহলে খুব ভালো লাগবে। চলুন আরেকবার আজকের দ্বিতীয় দিনে আপনাদেরকে দেখাই আমাদের অত্যন্ত প্রিয় সোনাঝুরির হাট। আজ কিন্তু শনিবারের হাট নয়, আজ রবিবারের হাট। কালকে সকালে আমাদের ফিরে যাওয়ার ট্রেন, কিন্তু তার আগে ঠিক করলাম কিছু কেনাকাটা আমাদের বাকি থেকে গেছিলো। আর মধুমন্তী কিছু হার তৈরি করতে দিয়েছিল আগের দিনের শিল্পীদেরকে, তারা বলেছিল আজকে এসে নিয়ে যেতে, তাই বাধ্য হয়ে আজকে চলে এলাম। আর প্রতিদিন এখানকার যে শিল্পীরা তারা কিন্তু পরিবর্তন হতে থাকে, তাই আপনারা যদি কোনো বিশেষ শিল্পীর কাছ থেকে কিছু নিতে চান, তাদেরকে জিজ্ঞেস করে নেবেন তারা পরের দিন সেই জায়গাটিতেই বসবে কিনা। খুব ভালো লাগছিল। আর পেছনে এখানকার যারা নৃত্যশিল্পী তারা নাচ করছিল। এখানে কিন্তু এরকম বসার অনেক জায়গা করা আছে। আর মধুমন্তী আর আমি দুজনে মিলে অত্যন্ত সুন্দর সময় কাটাচ্ছিলাম। আমারকুঠিতে কেনাকাটা করার পরেও মধুমন্তীর আরও কিছু কেনাকাটা করা বাকি ছিল। আর এই চুড়িগুলো ও ওর নাচের জন্য ব্যবহার করে। শাড়ির কিছু কেনাকাটা আমাদের গিফট পারপাসে দেওয়া বাকি ছিল, সেইগুলোও আমরা নিয়ে নিলাম। আর লাস্টে একটা দারুণ আম মাখা খেলাম, যেটা ভরে থাকবে মন জুড়ে। এই ছিল আমাদের শান্তিনিকেতনের এবারের সোনাঝুরির হাট। আর লাস্টে আমরা চলে গেলাম কোপাই নদীর ধারে। কোপাই নদীর ধারটা কিন্তু মিস করা একদম চলবে না। তার কারণটাই হচ্ছে কবিগুরুর বহু কবিতা, যেমন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেই ছোট নদী কিন্তু এক্ষুনি আপনারা স্ক্রিনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেই নদীটি কোপাই নদী। আর 2 মাস পরেই দুর্গাপুজো, তাই দুর্গাপুজোর পরিবেশ কিন্তু চারিদিকে উপভোগ করতে পারছিলাম। কি সুন্দর কাশফুল ফুটে আছে চারিদিকে, যেটা মনকে আনন্দে উদ্বেল করে দিল। সবথেকে বড় জিনিস, আমরা এই শান্তিনিকেতনের 2 দিনের যে
থাকাতে কিন্তু আমাদের বৃষ্টি হয়নি, তাই জন্য মনটা আনন্দে একদম ভরে উঠেছিল। আর এখানে রাস্তার ধারে একটা ছোট্ট মাটির দোকানে দাঁড়িয়ে 2 কাপ মাটির ভাঁড়ে চা খেতে খেতে একটা বাউলের গান, পেছনে কাশবন, রাস্তাটা এলোমেলো চলে যাচ্ছে, মনটা ভরে গেল। যাই হোক, সর্বশেষে আমরা এলাম প্রার্থনা গৃহেতে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জলদি দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।